আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পদ্মা টিভি 24 নিউজের আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এদিকে ভারতের বুকে সৈন্য পাঠাচ্ছে পুতিন। কপাল খুলে গেল শেখ হাসিনার। এক ঢিলে দুই পাখি মারল ভারত। পতন হচ্ছে বিএনপির। তারেক রহমানের সামনে মাত্র দুইটা পথ খোলা। এবার জানিয়ে দিব, শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের দাবি, আওয়ামী লীগ আগের চেয়ে 50 গুণ শক্তি নিয়ে ফিরবে রাজনীতিতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। ভারতীয় ভূখণ্ডে রুশ সেনা উপস্থিতি, আঞ্চলিক রাজনীতির উত্তেজনা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষমতার সমীকরণ, এই তিনটি বিষয় এখন একে অপরের সঙ্গে জটিলভাবে জড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে প্রতিটি পদক্ষেপই বহুমাত্রিক প্রভাব ফেলে এবং সেই বাস্তবতায় দক্ষিণ এশিয়াও আজ একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চলে পরিণত হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার সম্পর্ক নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই প্রতিরক্ষা, জ্বালানি এবং কূটনৈতিক ক্ষেত্রে এই দুই দেশের মধ্যে গভীর সহযোগিতা রয়েছে। ফলে ভারতীয় ভূখণ্ডে রুশ সেনা মোতায়েন যদি তা সামরিক মহড়া বা সহযোগিতামূলক কার্যক্রমের অংশও হয়, তবুও এটি একটি বড় ভূরাজনৈতিক বার্তা বহন করে। এটি শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলনই নয়, বরং বিশ্ব রাজনীতিতে শক্তির ভারসাম্য নিয়েও একটি স্পষ্ট সংকেত। বিশেষ করে যখন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং নজরদারির বিষয় সামনে আসে, তখন এই ধরনের পদক্ষেপকে একটি কৌশলগত প্রতিক্রিয়া হিসেবেও দেখা যেতে পারে। রাশিয়া এবং ভারত উভয়েই বহু ক্ষেত্রে নিজেদের স্বতন্ত্র অবস্থান বজায় রাখতে চায়। ফলে তাদের এই সহযোগিতা আন্তর্জাতিক চাপের প্রতি একটি ধরনের প্রতিরোধ হিসেবেও ব্যাখ্যা করা যায়। এই প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান অত্যন্ত সংবেদনশীল। ভৌগোলিকভাবে ভারত দ্বারা বেষ্টিত এবং অর্থনৈতিকভাবে বহুমুখী নির্ভরশীলতা থাকায় বাংলাদেশ সবসময়ই রাজনৈতিক পরিবর্তনের সরাসরি প্রভাব অনুভব করে। ফলে যদি ভারত তার সামরিক সক্ষমতা আরও জোরদার করে এবং সেখানে রাশিয়ার সম্পৃক্ততা বৃদ্ধি পায়, তাহলে তা বাংলাদেশের নিরাপত্তা এবং কূটনৈতিক ভারসাম্যের ওপর প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের রাজনীতিতেও এই আন্তর্জাতিক প্রেক্ষাপটের প্রতিফলন দেখা যায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এই দুই রাজনৈতিক ধারার মধ্যে দীর্ঘদিন ধরে যে প্রতিদ্বন্দ্বিতা চলছে, তা এখন নতুন মাত্রা পেয়েছে। আন্তর্জাতিক শক্তিগুলোর অবস্থান এবং আঞ্চলিক সমীকরণ এই রাজনৈতিক দিক নির্দেশনাকেও প্রভাবিত করতে পারে। এমন আশঙ্কা অমূলক নয়। তারেক রহমানের সামনে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা অত্যন্ত জটিল। প্রশাসনিক নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক দীপনীতি এবং সবকিছু মিলিয়ে তাকে কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে। এই অবস্থায় তার সামনে মূলত দুইটি পথ খোলা। প্রথম পথটি হচ্ছে ক্ষমতায় থেকে পরিস্থিতি মোকাবেলা করা। এই পথ বেছে নিলে তাকে রাজনৈতিকভাবে আরও শক্ত অবস্থান নিতে হবে। প্রশাসনিক নিয়ন্ত্রণ দৃঢ় করা, দলের ভেতরে ঐক্য বজায় রাখা এবং আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় হওয়া, এসবই এই পথের অংশ। তবে এই পথে ঝুঁকিও কম নয়, কারণ অভ্যন্তরীণ অস্থিরতা বা বাহ্যিক চাপ যদি বেড়ে যায়, তাহলে ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে উঠতে পারে। দ্বিতীয় পথটি হচ্ছে ক্ষমতা হস্তান্তর করে সরে দাঁড়ানো। এটি হতে পারে একটি কৌশলগত পিছু হটা, যার মাধ্যমে ভবিষ্যতের জন্য রাজনৈতিক অবস্থান সংরক্ষণ করা সম্ভব। তবে এই সিদ্ধান্তেরও বড় ধরনের রাজনৈতিক মূল্য রয়েছে। এতে দলের ভেতরে বিভাজন তৈরি হতে পারে এবং জনসমর্থনের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, পরবর্তীতে কে ক্ষমতায় আসতে পারে? এই প্রশ্নের উত্তর নির্ভর করে রাজনৈতিক পরিস্থিতির ওপর। যদি ক্ষমতার শূন্যতা তৈরি হয়, তাহলে তা বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে প্রতিযোগিতা বাড়িয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়েও আলোচনা হতে পারে, যদিও তা সম্পূর্ণ নির্ভর করবে বাস্তব রাজনৈতিক পরিস্থিতির ওপর। অন্যদিকে আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। রাশিয়া, ভারত এবং যুক্তরাষ্ট্র, এই তিনটি শক্তির মধ্যে ভারসাম্য রক্ষা করা বাংলাদেশের জন্য সবসময়ই একটি চ্যালেঞ্জ। যদি এই শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ে, তাহলে বাংলাদেশকে অত্যন্ত সতর্ক কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে। ভারতে রুশ সেনা উপস্থিতি যে কারণেই হোক না কেন, এটি একটি বার্তা দেয় যে দক্ষিণ এশিয়া এখন আর শুধুমাত্র আঞ্চলিক রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ফলে বাংলাদেশের মতো একটি দেশের জন্য এই পরিবর্তনগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করা জরুরি।
সবশেষে বলা যায় বর্তমান পরিস্থিতি একটি জটিল এবং বহুস্তরীয় রাষ্ট্রবতা। ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীর কৌশলগত পদক্ষেপ, আঞ্চলিক নিরাপত্তা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি সবকিছু মিলিয়ে একটি নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এই সমীকরণে টিকে থাকতে হলে রাজনৈতিক প্রজ্ঞা, কূটনৈতিক দক্ষতা এবং বাস্তবতাবোধ এই তিনটির সমন্বয় অনিবার্য। তারেক রহমানের জন্য এই মুহূর্তটি একটি গুরুত্বপূর্ণ মোড়। তিনি কোন পথ বেছে নেবেন তা শুধু তার ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যৎই নির্ধারণ করবে না, বরং বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক দিক নির্দেশনাকেও প্রভাবিত করবে। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সজীব ওয়াজেদ জয়। তার সাম্প্রতিক একটি বক্তব্য বাংলাদেশ আওয়ামী লীগ আগের চেয়ে ৫০ গুণ শক্তি নিয়ে রাজনীতিতে ফিরে আসবে, এখন বিভিন্ন মহলে তুমুল আলোচনা, বিশ্লেষণ এবং বিতর্কের জন্ম দিয়েছে। এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ন উকি দিচ্ছে। এই বক্তব্যকে অনেকে নিছক একটি রাজনৈতিক স্লোগান হিসেবে দেখছেন না, বরং এটিকে একটি কৌশলগত বার্তা হিসেবে ব্যাখ্যা করছেন। বিশেষ করে দলের সমর্থকরা মনে করছেন এটি নেতাকর্মীদের মনোবল বাড়ানোর একটি সচেতন প্রচেষ্টা। রাজনৈতিক ইতিহাসে দেখা যায় বড় কোনো চ্যালেঞ্জের আগে বা পুনর্গঠনের সময় নেতারা প্রায়ই শক্তিশালী ও প্রতীকী ভাষা ব্যবহার করেন, যা কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। সেই দৃষ্টিকোণ থেকে জয়ের এই বক্তব্যকে একটি মনস্তাত্ত্বিক প্রস্তুতি হিসেবেও দেখা যেতে পারে। এই আলোচনার কেন্দ্রে রয়েছেন শেখ হাসিনা। দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা আসা এই নেত্রীর নেতৃত্বেই আওয়ামী লীগের ভবিষ্যৎ কৌশল নির্ধারিত হবে, এমন ধারণা অনেক বিশ্লেষকের। তারা মনে করছেন জয়ের বক্তব্য আসলে দলের বৃহত্তর পরিকল্পনার একটি ইঙ্গিত, যেখানে নেতৃত্ব, সংগঠন এবং কৌশলগত পুনর্বিন্যাস একসঙ্গে কাজ করবে। তবে সমালোচকদের একটি বড় অংশ এই ৫০ গুণ শক্তি বক্তব্যকে বাস্তবতার তুলনায় অতিরঞ্জিত বলেই মনে করছেন। তাদের মতে রাজনীতিতে শক্তি পরিমাপের বিষয়টি এতটা সরল নয়। এটি নির্ভর করে বিভিন্ন উপাদানের উপর: সংগঠনের শক্তি, জনসমর্থন, নেতৃত্বের গ্রহণযোগ্যতা, রাজনৈতিক পরিবেশ এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট। শুধু একটি বক্তব্য দিয়ে এই শক্তির বাস্তব চিত্র নির্ধারণ করা সম্ভব নয়। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হল রাজনীতিতে ভাষার ব্যবহার। ৫০ গুণ শক্তি আসলে একটি প্রতীকী ভাষা, যা সরাসরি সংখ্যাগত অর্থ বহন করে না, বরং এটি একটি বার্তা দেয় দল নতুন উদ্যমে, নতুন পরিকল্পনায় এবং শক্তিশালী অবস্থানে ফিরে আসতে চায়। এই ধরনের বক্তব্য সাধারণত রাজনৈতিক পুনরুজ্জীবনের সময়েই বেশি দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্য ঘিরে প্রতিক্রিয়ার বৈচিত্র্য লক্ষণীয়। কেউ এটিকে ইতিবাচক ও অনুপ্রেরণামূলক হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে কেবল রাজনৈতিক বক্তব্য হিসেবেই বিবেচনা করছেন। এই প্রতিক্রিয়াগুলোই প্রমাণ করে যে বক্তব্যটি জনমনে একটি প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের বক্তব্য সাধারণত তখনই সামনে আসে যখন কোনো দল নিজেদের পুনর্গঠন বা পুনরায় সক্রিয় করার পরিকল্পনা করে। এটি একদিকে যেমন দলের ভেতরে ঐক্য সৃষ্টি করে, অন্যদিকে প্রতিপক্ষের ওপর একটি মানসিক চাপও তৈরি করে। অর্থাৎ এটি একটি দ্বিমুখী কৌশল: অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি এবং বাহ্যিক প্রতিদ্বন্দ্বিতার মোকাবিলা। মাঠ পর্যায়েও কিছু তৎপরতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে আলোচনা রয়েছে। বিভিন্ন জায়গায় সংগঠনকে সক্রিয় করার উদ্যোগ, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং সম্ভাব্য কর্মসূচির প্রস্তুতির বিষয়গুলো সামনে আসছে। যদিও এখনও পর্যন্ত বড় কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করা হয়নি, তবুও এই প্রাথমিক পদক্ষেপগুলো একটি বড় পরিকল্পনার পূর্বাভাস হিসেবে দেখা যেতে পারে। তবে প্রশ্ন থেকে যায়, কিভাবে এই ৫০ গুণ শক্তি বাস্তবে রূপ নেবে? এর জন্য প্রয়োজন সুসংগঠিত পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব এবং বাস্তবমুখী কৌশল। শুধুমাত্র বক্তব্য বা স্লোগান দিয়ে রাজনৈতিক শক্তি বৃদ্ধি করা সম্ভব নয়। এর জন্য মাঠ পর্যায়ে কাজ, জনসম্পৃক্ততা বৃদ্ধি, নীতিগত অবস্থান স্পষ্ট করা এবং রাজনৈতিক আস্থার পুনর্গঠন জরুরি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল রাজনৈতিক পরিবেশ। একটি দল যতই শক্তিশালী হোক না কেন, সামগ্রিক রাজনৈতিক পরিবেশ তার কার্যকারিতা নির্ধারণে বড় ভূমিকা রাখে। তাই আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তনের ক্ষেত্রে এই পরিবেশ কেমন হবে সেটিও একটি বড় প্রশ্ন। সব মিলিয়ে বলা যায়, সজীব ওয়াজেদ জয়ের এই বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এটি বাস্তব কৌশলের অংশ হোক বা একটি রাজনৈতিক বার্তা, এর প্রভাব ইতোমধ্যেই দৃশ্যমান। এই বক্তব্যের মাধ্যমে দল একটি শক্তিশালী সংকেত দিয়েছে যে তারা পুনরায় সক্রিয় হতে চায় এবং নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে প্রস্তুত।
এখন দেখার বিষয় এই বক্তব্য কতটা বাস্তব কর্মপরিকল্পনায় রূপ নেয় এবং তা দেশের সামগ্রিক রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলে। কারণ শেষ পর্যন্ত রাজনীতিতে সাফল্য নির্ভর করে বাস্তব পদক্ষেপ, জনসম্পৃক্ততা এবং সময়োপযোগী কৌশলের ওপর, কেবল বক্তব্যের উপর নয়।